আজকে আলোচনা করব এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির প্রথম চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এটি হবে এই চ্যাপ্টারের তৃতীয় ভিডিও। তো আজকে যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য ক্রাউন রুল, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি শাসন, যেটা শুরু হয়েছিল 1858 সালে সিপাহী বিদ্রোহের পরে, যেটা হয়েছিল 1857 সালে। 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ, যেটার ইংরেজিতে নাম হলো সিপাহী মিউটিনি এবং বাংলাতে বলা হয় সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ এবং এটাকে সিপাহী বিদ্রোহ ছাড়াও আর একটা নাম দেওয়া হয়েছিল, সেটা হলো ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধ। স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধ। তো এবার আমরা দেখব যে এখানে যে প্রথম আইনটা এসেছিল 1858 সালে, সেটা কি ছিল। তো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা সময় ইন্ডিয়াতে যে প্রথম আইনটা এসেছিল সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1858 সালের ভারতীয় সরকারের আইন। এই অ্যাক্টের অপর নাম হলো অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট, অর্থাৎ ভালো সরকারের জন্য আইন। অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট, ভালো সরকারের জন্য আইন। অর্থাৎ এই আইনের মাধ্যমে ব্রিটিশ বোঝাতে চেয়েছিল যে তারা যা করবে তারা ভারতের ভালোর জন্য করবে। তো অ্যাক্টের প্রথমে বলা হয়েছিল কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিলুপ্ত হবে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারত দেশে আর শাসন করবে না। চার্টার অ্যাক্ট 1833 সালে কি বলা হয়েছিল যে কোম্পানি ব্যবসা বাণিজ্য করবে না, কোম্পানি ব্যবসা বাণিজ্য করবে না, কোম্পানি এখন শুধু এই দেশে শাসন করবে, অর্থাৎ কোম্পানিকে শুধুমাত্র প্রশাসনিক সংস্থা রূপে পরিণত করে। এবং 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক দিক থেকে আধিপত্যটাকে বিলুপ্ত করে দেয়। আর কি করে? দ্বি সরকার ব্যবস্থা বিলুপ্ত করে। দ্বি সরকার ব্যবস্থা কি? আমরা দেখেছিলাম পিটের ভারত শাসন আইনে 1784 সালে ব্রিটিশ কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হলো বোর্ড অফ কন্ট্রোল আর একটা হলো কোর্ট অফ ডাইরেক্টরস। কোর্ট অফ ডাইরেক্টরসকে ভাগ করা হয়েছিল কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক দিকগুলোকে দেখার জন্য, ব্যবসায়িক দিকগুলোকে দেখার জন্য। এবং বোর্ড অফ কন্ট্রোল ভাগ করা হয়েছিল কোম্পানির প্রশাসনিক দিকগুলো দেখার জন্য। এটা করা হয়েছিল পিটের ভারত শাসন আইনে 1784 সালে। 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কি করলো? এই দুই রকম ব্যবস্থাই উঠিয়ে দিল, অর্থাৎ দ্বি সরকার ব্যবস্থা আর থাকবে না, দ্বি সরকার ব্যবস্থা এখন বিলুপ্ত হয়ে যাবে। তৃতীয় কি গুরুত্বপূর্ণ ছিল এই আইনের, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পদটা ছিল সেই পদটার নাম পরিবর্তন করে দিল ভাইসরয়। আমরা দেখেছিলাম যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গঠন করে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং 1833 সালের চার্টার অ্যাক্টে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটাকে পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং 1858 সালের এই একটাই 1858 সালের এই একটাই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে কিসে পরিবর্তন করলো? ভাইসরয়ে। এবং প্রথম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল তার নাম ছিল লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়ারেন হেস্টিং। এবং প্রথম যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল তার নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, উইলিয়াম বেন্টিঙ্ক। এবং প্রথম যে ভাইসরয় ছিল তার নাম ছিল লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এ হলো তাহলে কি ভাইসরয়। কত সালে হয়েছিল? 1858 সালে। তাহলে সবশেষ যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল সে কি? সে হলো লর্ড ক্যানিংই। অর্থাৎ লর্ড ক্যানিং যখন ছিল তখন কি ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে পরিবর্তন করে ভাইসরয় করা হলো, কিন্তু লর্ড ক্যানিংই থাকলো, অর্থাৎ লর্ড ক্যানিংই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় হলো। এবার চতুর্থ তো কিসের জন্য গুরুত্বপূর্ণ এই আইনটা? এটা ভারত সচিব গঠন করে। ভারত সচিব কি? ভারত সচিব হলো একটা পদ, যে পদটার কাজ কি হবে? ব্রিটিশ কোম্পানির ব্রিটিশ পার্লামেন্টের হয়ে বা ব্রিটেন সাম্রাজ্যের হয়ে ভারতের বিভিন্ন প্রশাসনিক দিকগুলোকে কন্ট্রোল করবে।
এবং এর অধীনে থাকবে 15 জন সদস্যের একটা কাউন্সিল, যে কাউন্সিলের চেয়ারম্যান হবে ভারত সচিব নিজেই। এবং এই ভারত সচিব কে হবে? এই ভারত সচিব হবে ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী বা ক্যাবিনেট। ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী হবে ভারত সচিব। এবং এই ভারত সচিবের কাজ হবে ভারত এবং ব্রিটিশের মধ্যে সম্পর্ককে রাখা, অর্থাৎ ভারত এবং ব্রিটিশের মধ্যে সুই ও সুতোর কাজ করা। এরপরে যে অ্যাক্টটা আসে বা যে আইনটা আসে সেটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, অর্থাৎ 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। যখন সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে, তখন ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে এই দেশকে শাসন করলে শুধুমাত্র তারাই প্রশাসনিক পদগুলোতে থাকলে হবে না, কিছু ভারতীয়গুলোকেও প্রশাসনিক পদগুলোতে নিতে হবে। এটা যখন ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পেরেছিল, তখন কি 1861 সালের আইনে প্রথমবারের মতো আইন তৈরিতে ভারতীয়দের স্বীকৃতি দিয়েছিল। এবং লেজিসলেটিভ যে কাউন্সিল ছিল, অর্থাৎ আইন পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল মানে হলো আইন পরিষদ। এই আইন পরিষদে যে 12 জন সদস্য ছিল, সেই 12 জন সদস্যকে দুই ভাগে ভাগ করা হয়। 6 জন ছিল অফিসিয়াল ভাবে এবং 6 জন ছিল আনঅফিসিয়াল ভাবে, অর্থাৎ নন অফিসিয়াল ভাবে। অফিসিয়াল ভাবে মানে কি, ব্রিটিশ পার্লামেন্ট এদের আগে থেকে নিযুক্ত করে রাখতো। এবং এই 6 জন নন অফিসিয়াল মানে কি, এদের নিযুক্ত করত ভাইসরয়। তখন ভাইসরয় কে ছিল? এই আইনটা আসার সময় ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং কি করেছিল? আইন তৈরিতে ভারতীয়দের স্বীকৃতি দেওয়ার জন্য 3 জনকে নিয়েছিল, 3 জন ভারতীয়কে নিয়েছিল। একজন ছিল বানারসের রাজা। একজন ছিল পাটিয়ালার মহারাজা। এবং তৃতীয় জন ছিল স্যার দিনকর রাও। দ্বিতীয় কি জন্য এই 1861 সালের আইন গুরুত্বপূর্ণ? এখানে বলা হয়েছিল বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি লেজিসলেটিভ পাওয়ার লাভ করবে। অর্থাৎ 1833 সালের আইনে কি করা হয়েছিল? 1833 সালের চার্টার আইনে বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি আইন প্রণয়ন করতে পারতো না, অর্থাৎ নিজের লেজিসলেটিভ পাওয়ার ছিল না। সম্পূর্ণ লেজিসলেটিভ পাওয়ার কার অধীনে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ বাংলা প্রেসিডেন্সির কাছে। কিন্তু এই আইনে কি করলো? এই বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিকে লেজিসলেটিভ পাওয়ার দিয়ে দিল, অর্থাৎ আইন তৈরির অধিকার দিয়ে দিল। লেজিসলেটিভ পাওয়ার মানে হলো আইন তৈরির অধিকার। এভাবে ব্রিটিশ সরকার কি করে? এটাকে বিভক্তিকরণ মানে ডিসেন্ট্রালাইজেশন। 1773 সালে এবং 1833 সালে কি করা হয়েছিল? ব্রিটিশ ভারতকে একত্রিত করার চেষ্টা করা হয়েছিল। আর 1861 সালে কি করা হলো? সেটাকে একত্রিত না করে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো। কেন? কারণ 1773 এবং 1833-এর তুলনায় ব্রিটিশ সাম্রাজ্য অনেকটা বেড়ে গিয়েছিল, অর্থাৎ ভারতে যে ব্রিটিশরা যে সমস্ত অঞ্চলগুলোতে শাসন করত, তাদের ওই অঞ্চলের পরিমাণটা বেড়ে গিয়েছিল। তৃতীয় কি বলা হয়েছিল এই অ্যাক্টে? যে বেঙ্গল উত্তর পশ্চিম অঞ্চল, অর্থাৎ ভারতের যে উত্তর পশ্চিম অঞ্চল আছে সেই অঞ্চলটুকু, পাঞ্জাব, এই 3টা অঞ্চলে কি হবে? লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হবে। লেজিসলেটিভ কাউন্সিল মানে কি? আইন পরিষদ, অর্থাৎ এই 3টা অঞ্চলে আইন পরিষদ গঠন হবে। এবং এই আইন অনুযায়ী 1861 সালের আইন অনুযায়ী বেঙ্গলে 1862 সালে আইন পরিষদ তৈরি হয়, অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়। উত্তর পশ্চিম অঞ্চলে 1886 সালে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয় এবং পাঞ্জাবে 1897 সালে আইন পরিষদ গঠিত হয়। 4 নম্বরে কি বলা হয়েছিল? যে ভাইসরয় যে হবে তার ক্ষমতা থাকবে 6 মাসের জন্য অর্ডিন্যান্স জারি করা, অর্থাৎ এমার্জেন্সি কোনো একটা যদি অবস্থা চলে আসে, তাহলে সেই অবস্থাটার জন্য সে 6 মাসের জন্য অর্ডিন্যান্স জারি করে রাখতে পারে।
এরপরে যে আইনটা আসছে সেটা হলো 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল আইন, ভারতীয় কাউন্সিল আইন। এখানে প্রথমে কি করা হয়েছিল যে নন অফিসিয়াল সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছিল। এর আগের যে আইনটা এসেছিল সেটাতে আমরা দেখেছিলাম 1861 সালে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে ছিল, অর্থাৎ আইন পরিষদ, এই আইন পরিষদে কি ছিল, 6 জন অফিসিয়াল মেম্বার ছিল, অর্থাৎ 6 জন অফিসিয়াল সদস্য ছিল এবং 6 জন নন অফিসিয়াল সদস্য ছিল। এবার এই 1892 সালের কাউন্সিল অ্যাক্টে কি করা হলো, এখানেও 6 জন থেকে বাড়ানো হলো আর এখানেও 6 জন থেকে বাড়ানো হলো, কিন্তু নির্দিষ্ট করে না সংখ্যা ধরে বলা হয়নি যে কতগুলো বাড়ালো, শুধু এটুকু বলা হয়েছিল যে উভয় ক্ষেত্রে, অফিসিয়াল ক্ষেত্রে এবং নন অফিসিয়াল ক্ষেত্রে দুজনেরই ক্ষেত্রে 10 থেকে 16টা পদ থাকবে। অর্থাৎ এটাও 6 থেকে বেড়ে 10 থেকে 16-র মধ্যে হয়ে গেছিল, এটাও 6 থেকে বেড়ে 10 থেকে 16-র মধ্যে হয়ে গেছিল। দ্বিতীয় কি গুরুত্বপূর্ণ এই আইনটার, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষমতা বাড়ানো হয়েছিল, অর্থাৎ আইন পরিষদের ক্ষমতা বাড়ানো হয়েছিল। ক্ষমতা বাড়ানোর পরে কি হয়েছিল, বাজেট আলোচনা করছিল, অর্থাৎ মোট ব্রিটিশ রাজ্যের মোট ব্যয় এবং মোট আয় হিসাব করা হতো এবং এই ক্ষেত্রে প্রশ্ন করারও অধিকার দেওয়া হয়েছিল এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকা অফিসিয়াল এবং নন অফিসিয়াল সদস্যদের। এভাবে কি করেছিল, এভাবে এই আইনের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচনী বিধান তৈরি করে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়, কারণ এই আইনটাই নির্বাচন অর্থাৎ ইলেকশন শব্দের উচ্চারণ করা হয়নি। কিসের উচ্চারণ করা হয়েছিল, নমিনেশনের, অর্থাৎ বিনা কোনো ইলেকশনের মাধ্যমেই কাউকে একজনকে কোনো কিছুর সদস্য বানিয়ে দেওয়া। এই নমিনেশনের মাধ্যমে ব্রিটিশ সরকার কি করেছিল, জেলা পরিষদের কিছু সদস্য এবং পৌরসভার কিছু সদস্যদের ভারতীয়দের নিযুক্ত করেছিল। এরপরে যে আইনটা আসছে সেটা হলো 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং এই অ্যাক্টের আরেকটা নাম হলো মরলেমেন্টো সংস্কার বা মরলেমেন্টো রিফর্মস। মরলেমেন্টো কে ছিল, মরলেমেন্টো ছিল ভারত, এই দুজনের মধ্যে এটা হলো দুজনের নাম। মরলে ছিল ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট এবং মিন্টো ছিল ভাইসরয়। ওই জন্য এদের নাম অনুসারেই এই 1909 সালের আইনকে বলা হয় মরলেমেন্টো সংস্কার বা মরলেমেন্টো আইন। প্রথমে কি বলা হয়েছিল এই আইনের, প্রথমে বলা হয়েছিল যে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়ালে যে লেজিসলেটিভ কাউন্সিলগুলো থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় এবং আঞ্চলিক আইন পরিষদগুলো দুজনের ক্ষেত্রে কি করা হবে, সদস্য সংখ্যা বাড়ানো হবে। এর আগের আইনটাতে আমরা দেখেছিলাম যে সদস্য সংখ্যা বাড়িয়ে কত করেছিল, 10 থেকে 16-র মধ্যে, আর 1909 সালে এটাকে বাড়িয়ে করানো হয়েছিল 60। অর্থাৎ সেন্ট্রাল হোক এবং প্রভিন্সিয়াল কাউন্সিলই হোক, যে কোনো অ্যাসেম্বলি কাউন্সিলই হোক না কেন, তার সদস্য সংখ্যা হবে 60, ন্যূনতম 60। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যার প্রাধান্য বেশি থাকবে সেটা হলো অফিসিয়াল মেম্বারদের প্রাধান্য এখানে বেশি থাকবে, এবং প্রভিন্সিয়াল বা আঞ্চলিক কাউন্সিলে যার প্রাধান্য বেশি থাকবে সে হলো নন অফিসিয়াল। অফিসিয়াল কারা, যাদের ব্রিটিশ পার্লামেন্ট নিযুক্ত করবে তারা হলো অফিসিয়াল। নন অফিসিয়াল কারা, যারা ভাইসরয়ের মাধ্যমে নিযুক্ত হবে, অর্থাৎ মিন্টোর মাধ্যমে যারা নিযুক্ত হবে তারা হলো নন অফিসিয়াল, আর ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে যারা নিযুক্ত হবে তারা হলো অফিসিয়াল। তাহলে কি হলো, এই 1909 সালের আইন সেন্ট্রাল এবং অফিসিয়াল দুজনেরই ক্ষেত্রে সদস্য সংখ্যা বাড়ানো হলো, কিন্তু সেন্ট্রাল অফিসিয়ালদের প্রাধান্য থাকবে, অর্থাৎ এই অফিসিয়ালদের কি থাকবে, প্রাধান্য। আর আঞ্চলিক কাউন্সিলগুলোতে বা আঞ্চলিক আইন পরিষদগুলোতে কাদের প্রাধান্য থাকবে, নন অফিসিয়ালদের প্রাধান্য থাকবে। দ্বিতীয় কি করা হয়েছিল এই আইনে, উভয়ই প্রশ্ন করতে পারবে, অর্থাৎ উভয়কেই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কেন্দ্রীয় আইন পরিষদ এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা আঞ্চলিক আইন পরিষদ দুজনকেই প্রশ্ন করার অধিকার দিয়েছিল।
তৃতীয় কি বলা হয়েছিল এই আইনে? বলা হয়েছিল যে ভাইসরয়ের কাউন্সিলে ভারতীয়রা থাকবে। 1909 সালের আগে কি হতো, ভারতীয়রা ভাইসরয়ের কাউন্সিলে থাকতো না, কিন্তু 1909 সালে কি করা হলো যে ভাইসরয়ের অধীনে ভারতীয়রাও থাকবে। ভাইসরয়ের যে মন্ত্রিমণ্ডল অর্থাৎ কাউন্সিল থাকবে, সেখানে ভারতীয়রাও থাকবে, এবং এখানে যে ভারতীয়টা নিযুক্ত হয় এই আইনের মাধ্যমে সেই হলো সত্যেন্দ্র প্রসাদ সিনহা। চতুর্থ কি করা হয়েছিল, এই এক যে কারণে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এটার জন্যই। কি বলা হয়েছিল এখানে, মুসলিমদের জন্য একটি নির্বাচক মণ্ডলী গঠন করা হবে, অর্থাৎ মুসলিম শুধুমাত্র মুসলিমকেই ভোট দিবে, অথবা মুসলিম কোন একজন সদস্য শুধুমাত্র মুসলিমদের দ্বারাই নির্বাচিত হবে। এভাবে এই ব্রিটিশ সরকার এই 1909 সালের মর্লেমেন্টো সংস্কার আইনের দ্বারা ভারতের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ আনার চেষ্টা করছিল। ওই জন্য লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকট্রোড বা সাম্প্রদায়িক নির্বাচনের জনক, অর্থাৎ হিন্দু মুসলিম নাম করে যে ভোট করা হবে তার জনক হলো লর্ড মিন্টো। এখান থেকে এই ভিডিওটা শেষ করছি, এবং আমি যা কিছু আলোচনা করলাম সব কিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্টে পিন করে দেবো অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো।